Welcome to Sinova. Get detailed lectures, DPP, materials, and test papers for free. Let's learn with fun. Learn with Sinova. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। সেকেন্ড সেমেটিভ ইভলিউশন আমাদের একদম দোরগোড়ায় চলে এসেছে। তো এটা আমাদের ফাইনাল ল্যাব, যেখানে আমাদের আর এক মাস পরেই কিন্তু সেকেন্ড সেমেটিভ ইভলিউশন বিভিন্ন স্কুলে কিন্তু চালু হয়ে যাবে। মোটামুটি সবারই কিন্তু অগাস্টের সেকেন্ড উইক থেকে এক্সাম চালু হয়ে যাবে। তো সেই এক্সামটা যাতে আমাদের আরো ভালো হতে পারে, যাতে আমাদের ফার্স্ট সেমেটিভ ইভলিউশনের থেকে আমাদের সেকেন্ড সেমেটিভ ইভলিউশন আরো জোরালো হতে পারে, তার জন্যই এবার কিন্তু আমরা এক মাস আগে থেকেই সাজেশন দেওয়া চালু করেছি। তো তোমরা সবাই জানো যে আমাদের তাপের ঘটনা সমূহ একদম ডিটেলসে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার তাপের ঘটনা সমূহ চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, কোন কোন প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় গেলে দেখতে পাবে, সেইটাই আজকে আমি তোমাদেরকে বলে দেবো। আজকে আমি তোমাদেরকে মাত্র 15টা প্রশ্ন দায়িত্ব সহকারে বলে দেবো, যে 15টা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে এর বাইরে তোমাদেরকে আর কোনো প্রশ্ন কিন্তু পড়তে হবে না। ঠিক পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এই প্রশ্নগুলো কিন্তু লিক হয়ে তোমাদের পেপারে চলে এসছে, এবং এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন কিন্তু এর বাইরে পড়তে লাগবে না। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই যে 15টা সেই প্রশ্ন কি কি। তাহলে সবার প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, বলছে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে, ওয়ান সেকেন্ড আমি পেন সিলেক্ট করে নিই। বলছে কঠিন তরল এবং গ্যাসের মধ্যে কয় কয় প্রকার এবং কি কি আমাদের তাপীয় প্রসারণ গুণাঙ্ক দেখতে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা সবসময় জানি যে আমাদের কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক 3 প্রকারের। কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং আমাদের গ্যাসের কথা আমি যদি বলি তাহলে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। এবং মাঝখানে হচ্ছে আমাদের যদি তরলের কথা বলি তাহলে সেটাও আমাদের 2 প্রকার। কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমাদের কঠিনের 3টে, তরলের 2টো এবং গ্যাসের 2টো। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে আমাদের প্রসারণ গুণাঙ্কের একক। দেখো আমাদের 3টে একক মাথায় রাখতে হবে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন, তাহলে আমি বলবো যে এমসিকিউ এসএকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট 3টে আমার প্রশ্ন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের তাপীয় রোধের একক, একটা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্কের একক, আর একটা হচ্ছে আমাকে তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক। সেটা যে কোনো প্রসারণ গুণাঙ্ক হতে পারে। সেটা হতে পারে আমাদের কি, সেটা হতে পারে আমাদের কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, হতে পারে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, হতে পারে আমাদের তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, হতে পারে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, হতে পারে স্থির চাপে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। যে কোনো জিনিসই হোক না কেন, লাস্টে যদি আমাদের নামে থাকে কোনো প্রসারণ গুণাঙ্ক, তাপীয় প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, তাহলে তার একক এসআই পদ্ধতিতে হবে আমাদের কেলভিন ইনভার্স। যদি আমি অন্যান্য এককের কথা বলি তাহলে আমি বলবো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এই একই একক হবে কিন্তু যে কোনো প্রসারণ গুণাঙ্কের। তাহলে নামের শেষে যদি থাকে আমাদের প্রসারণ গুণাঙ্ক, তাহলে তাপ চ্যাপ্টারের সমস্ত এককের ক্ষেত্রে কি হবে, আমাদের এই এককটাই কিন্তু ভ্যালিড হবে। তাহলে নামের শেষে আমি যদি দেখি প্রসারণ গুণাঙ্ক, আমি কোনো চিন্তা রাখবো না, শুধু এই এককগুলো কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, কেলভিনের আগে কিন্তু আমরা ডিগ্রি দিই না, এরকম সেলসিয়াস এবং ফারেনহাইটের আগে কিন্তু আমরা ডিগ্রি দিই। এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু আমি অনেক স্টুডেন্টদেরকে আমার কাছে যখন তারা খাতা জমা দেয় তখন কিন্তু ভুল করতে দেখেছি। ঠিক আছে, আমি কিন্তু নাম্বার কেটে দিই। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে কঠিন তরল এবং গ্যাসের তাপীয় প্রসারণ গুণাঙ্কের বাস্তবিক উদাহরণ দাও। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু এরকম বাস্তবিক উদাহরণ দিয়ে প্রশ্ন আসে, যে এই যে আমি জিনিসটা পড়ছি এই জিনিসটার বাস্তবিক উদাহরণ আমি কোথায় দেখতে পাই। যেরকম এই কঠিনের বাস্তবিক উদাহরণ আমরা কোথায় দেখতে পাই, যখন আমাদের ওই কুমোররা কি করে, ওই লোহার বেড়া পড়াতে যায়, তখন কি করে, তখন কিন্তু ওরা এরকম গরম করে নেয়। এরকম বিভিন্ন বাস্তবিক উদাহরণ কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে। তো আমি এখন সমস্ত কিছু আলোচনা করছি না, আমি ক্লাসে লেকচারের সময় বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তারপর বলছে কঠিনের বিভিন্ন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রূপ এবং তাদের মধ্যে সম্পর্ক লিখতে। কঠিনের বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক কি কি হয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। তাহলে তাদের সংজ্ঞা পড়বে, তাদের গাণিতিক রূপ পড়বে, এবং যদি কখনো সম্পর্ক জিজ্ঞাসা করে তাহলে সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামার সম্পর্ক কি হয়, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এখান থেকে বলো তো গামা কি সব থেকে বড়, তারপর কি আমাদের বিটা, তারপর কি আমাদের আলফা, তাহলে সব থেকে ছোট কি আমাদের আলফা। আচ্ছা একে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, 6 আলফা ইজ ইকুয়াল টু আসবে আমাদের 3 বিটা ইজ ইকুয়াল টু আসবে কি, ইজ ইকুয়াল টু আসবে আমাদের 2 গামা। এবং আমি যদি এদের আলফা ইস টু বিটা ইস টু গামা করতে যাই, আলফা ইস টু বিটা ইস টু গামা, তাহলে কি আসবে, তাহলে আসবে আমাদের 1:2:3। তাহলে এই জায়গাগুলোর থেকে কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউ চলে আসে। তাহলে সম্পর্ক জিজ্ঞাসা করলে আমি কোনটা লিখবো, সম্পর্ক জিজ্ঞাসা করলে আমি এটা লিখবো, বা আমি এটাও লিখে দিতে পারি। ঠিক আছে, এবং এই পার্টগুলো থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে যায়। ঠিক আছে, অনেকের ধারণা থাকে যে এখান থেকে 1:2:3 কেন আসলো, এটা আমি আমার লেকচারে বুঝিয়েছি, চাইলে সেখান থেকে করতে পারো। আমি একটা হিন্টস দিয়েছি, তুমি এখানটায় ইজ ইকুয়াল টু কে ধরে নাও, তারপর আলফার মান বের করো, বিটার মান বার করো, গামার মান বার করো, তারপর অনুপাত বার করো, তাহলে দেখবে 1:2:3 আসে। অনেকে ভুল করে এটাকে কিন্তু 6:3:2 লিখে, যেটা কিন্তু ভুল। অপশনেও কিন্তু ওটা দেওয়া থাকে, আর সেটা কিন্তু লিখলে হবে না। ঠিক আছে,
আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে আমাদের কোনটা হলো, এটা হলো। তারপর বলছে বিভিন্ন কঠিন পদার্থের তুলনা লেখো। দেখো কিসের তুলনা বলছে, প্রসারণের তুলনা। তাহলে প্রসারণের তুলনা করতে গেলে কি করতে হবে, প্রসারণ গুণাঙ্ক দেখতে হবে, তাই তো। প্রসারণ গুণাঙ্কের দেখবে এরকম একটা চার্ট দেওয়া আছে, দেখো প্রসারণ গুণাঙ্ক এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বৃদ্ধি পায় তার মানে তার প্রসারণও বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি থাকবে তার নিশ্চয়ই আমাদের প্রসারণটাও বেশি হবে। তাহলে তোমাকে যদি কখনো বলে ইস্পাত, লোহা এবং পিতলের মধ্যে কার উষ্ণতা বৃদ্ধিতে বেশি প্রসারণ দেখতে পাবো, তাহলে তুমি ভাববে যে কার আলফাটা বেশি, তাহলে পিতলের আলফা বেশি, তাহলে পিতলের কথা বলবে। তোমাকে যদি প্রশ্নের উত্তর আলাদা করে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, প্রশ্নটা ঘুরিয়ে দিল, বললো যে আমাদের ইস্পাত, লোহা এবং পিতলের মধ্যে কার উষ্ণতা বৃদ্ধিতে সর্বনিম্ন আমি কি দেখতে পাবো, আমাদের প্রসারণ দেখতে পাবো, তাহলে তুমি দেখবে যে কার আলফা কম, তাহলে তখন উত্তরটা হয়ে যাবে ইস্পাত। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর বলছে সেলসিয়াস, ডিগ্রি, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমাদের সম্পর্ক কি। তাহলে তোমরা জানো কিন্তু যে আমাদের এই সেলসিয়াস আর কেলভিনের মধ্যেকার সম্পর্ক সব থেকে ইম্পর্টেন্ট। এটার থেকে কিন্তু বারবার নিউমেরিক্যাল জিজ্ঞাসা করে, কিরকম ভাবে বলবে যে কোনো একটা পার্টিকুলার কঠিন পদার্থ দিয়ে দেবে, বলবে যে এর যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরে নাও কথার কথা, তাহলে সেটা বলবে ধরো 13.6 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে এর কেলভিনে মান কত, কেলভিনে একই মান দাঁড়াবে, শুধু আমি এককটা বদলে দেবো, কেলভিন ইনভার্স করে দেবো, এরকম ভাবে কিন্তু। আর ফারেনহাইট করতে দিলে কি করতে হয়, 5/9 কিন্তু আমাকে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এই সম্পর্কগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, সেগুলোকে কিন্তু তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে ফেলবে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল জিজ্ঞাসা করে, ঠিক আছে। আচ্ছা তারপর আর কি কি প্রশ্ন করতে হবে, আমি বলেছি 15টা প্রশ্ন, তাহলে এখন আমাদের 10টা প্রশ্ন পড়ে থাকলো, না সরি 6টা প্রশ্ন হয়ে গেছে, তাহলে আর 9টা প্রশ্ন পড়ে থাকলো। বলছে 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের প্রসারণ বা প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং তাদের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে তরলের কি কি আমাদের হয়, তরলের হয় হচ্ছে আমাদের একটা কি, একটা হয় আমাদের প্রকৃত প্রসারণ, কি হয়, একটা হয় আমাদের প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ কি হয়, প্রকৃত প্রসারণ কিন্তু আমাদের আপাত প্রসারণ, আমাদের আপাত প্রসারণ তরলের জন্য বলছি, তাহলে আপাত প্রসারণ প্লাস হয় আমাদের পাত্রের প্রসারণ, প্লাস হয় কি আমাদের পাত্রের প্রসারণ। এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি পুরো প্রপার, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কথা বলে, তাহলে কি লিখবো, গামা আর, কেন, আমাদের রিয়েল, আর ফর রিয়েল, ইজ ইকুয়াল টু কি হয় আমাদের গামা কন্টেনার, ঠিক আছে। আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলতে পারি, আপাত প্রসারণ গুণাঙ্ককে আপাত মানে অ্যাপারেন্ট, তাহলে গামা এ প্লাস গামা কি লিখতে পারি আমি, পাত্রকে লিখতে পারি কন্টেনার, তাহলে এটার আমি প্রমাণ কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে। এবার এখান থেকে আমি কি বলতে পারি, গামা আর ইজ গ্রেটার দ্যান গামা এ, নিশ্চয়ই এই দুটো যোগ করলে আমাদের যখন গামা আর আসছে তার মানে নিশ্চয়ই গামা আরটা বড়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি গামা আর ডিভাইডেড বাই গামা এ ইজ গ্রেটার দ্যান 1। এটাকে আমি যদি উল্টো করি, অর্থাৎ উপরে গামা এ লিখি নিচে গামা আর লিখি, তাহলে কি হবে, এই চিহ্নটা কিন্তু উল্টে দিতে হবে, তাহলে উল্টে দিলাম, এরকম আসলো। তাহলে এখান থেকে কিন্তু বিভিন্ন এমসিকিউ জিজ্ঞাসা করে, তাই কিন্তু আমি এই যে পার্টটা বলে দিলাম। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের যদি প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক জিজ্ঞাসা করে তাহলে এটা লিখবো, আর যদি প্রসারণের সম্পর্ক জিজ্ঞাসা করে তাহলে এটা লিখবো, ঠিক আছে। তাহলে যেরকম জিজ্ঞাসা করবে সেরকম কিন্তু আমি উত্তর দেবো, ঠিক আছে। সাথে এদের কিন্তু সংজ্ঞা এবং গাণিতিক রূপটাও কিন্তু এদের জন্য দেখে রেখো, ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারে স্কুলে। তারপর কি বলছে, তারপর বলছে আপাত নাকি প্রকৃত কে আমাদের তরলের নিজস্ব ধর্ম, এটার উত্তর কমেন্ট বক্সে তোমরা দেবে, আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি, এটার ক্লিপ কেটে কিন্তু আমি আলাদা করে ভিডিও করে দিয়েছি, যে কোনো পোর্শন কিন্তু তোমরা চাইলে দেখতে পারো আবার। তারপর কি বলছে, বলছে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অথবা স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের আমাদের মান কত। দেখো এখান থেকে দু রকমের প্রশ্ন হতে পারে, এক তো এরকম ভাবে আলাদা করে জিজ্ঞাসা করলো যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, তাহলে এটা জানবে যে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিক আছে। আবার একইভাবে বলতে পারে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত, এটাও কিন্তু একই হবে, তাহলে কি বলবো, এটাকেও আমি বলবো 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবার দেখো দুটোর মানই একই, তখন বলে কি বলে, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মধ্যে অনুপাত কত, তাহলে অনুপাত মানে কি, দুটোর ভাগফল, তাহলে 1/273 কে 1/273 দিয়ে ভাগ করলে কত হবে, কত হবে, 1 আসবে, তাহলে উত্তরটা তখন কত হবে, 1। তাহলে যদি আমাকে এই দুজনের অনুপাত জিজ্ঞাসা করে তাহলে 1, আর যদি আলাদা করে এদের মান জিজ্ঞাসা করে তাহলে 1/273, ঠিক আছে। তাহলে কি জিজ্ঞাসা করছে তার উপর বেস করে কিন্তু আমি আমার উত্তরটা দেবো। তাহলে এর জন্য কিন্তু একবার একটু এর গাণিতিক রূপটা দেখে রেখো, তোমাদের কিন্তু স্কুলে দিলেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা কিন্তু সংখ্যাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে, কিন্তু কঠিনের জন্য কিন্তু আমার গাণিতিক রূপ বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওদের কিন্তু আমি গাণিতিক রূপ ছাড়তেই পারবো না, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। দেখো এখান থেকে দু রকমের প্রশ্ন আসে, এক তো এটা আমাদেরকে প্রমাণ করতে দিতে পারে 2 নম্বরে, অথবা জিজ্ঞাসা করতে পারে যে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বার করতে যাই, যেটা হচ্ছে আমাদের 1/273, এই মানটা আমরা কোন সূত্রের সাহায্য নিয়ে বার করি। তাহলে সবসময় মনে রাখবে যে এটার উত্তর হবে কি, চার্লসের সূত্র, ঠিক আছে। তাহলে এটা কিসের সাহায্যে নিয়ে করা হয়, চার্লসের সূত্র নিয়ে করা হয়। চার্লস কথাটা হয়তো আমার মুখের পিছনে ঢেকে যাচ্ছে, বাট মনে রাখো যে এটা কি, চার্লসের সূত্র নিয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপর কি, তারপর বলছে দেখো এখানে কি আমি কোশ্চেনটা দিয়েছিলাম, এই কোশ্চেনটা দিইনি, এই কোশ্চেনটা পরের পেজে আছে। দেখো তারপর কি বলছে, বলছে
এটা তাপের, হ্যাঁ তাদের না, তাপের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এবং এখানেও কি বলতে পারে, বাস্তবিক উদাহরণ দাও। তাহলে তাপের যে সুপরিবাহিতা এর একটা বাস্তবিক উদাহরণ তোমরা দেবে। কিরকম? ধরো কড়াইতে রান্না বসানো আছে, তার মধ্যে তুমি একটা খুন্তি রেখে দিয়েছো, তুমি ওটাকে ধরতে গেলে হাতে ছ্যাঁকা খেলে কেন? কারণ তাপটা কিন্তু সুপরিবাহী পদার্থের মাধ্যমে তোমার হাতে এসে পৌঁছাতে পারলো। তাহলে এটা একটা আমাদের বাস্তবিক উদাহরণ। এবং এরই অপোজিটে আমি কি করতে পারি, ওকে একটা ইনসুলেটর জড়িয়ে দিতে পারি, মানে আমার হাতলটা কাঠের করে দিতে পারি। তাহলে কি হবে? তাহলে আমি ছ্যাঁকা খাবো না। তাহলে এটা কিন্তু ওই সুপরিবাহী কুপরিবাহীর একটা উদাহরণ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, এমন একটা অধাতুর নাম লেখো যেটা কিন্তু তাপের সুপরিবাহী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ বা এসিকিউ। তাহলে কি আসতে পারে এর উত্তরটা? এর উত্তরটা হবে কিন্তু আমাদের হিরে, ঠিক আছে? হিরে বা ডায়মন্ড। এবার বলছে তাপের পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এবং একক লেখো। সংজ্ঞা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একক ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি একক কি বলবো এখানে? একক কিন্তু আমার দু রকমের হতে পারে। একক আমাদের কিন্তু এই ক্ষেত্রে দু রকমের হতে পারে। একটা হবে কি জুল পার সেকেন্ড, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এবং আমরা জানি জুল পার সেকেন্ড মানে কি আমাদের ওয়াট, তাহলে এটাও হতে পারে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তুমি নিজের থেকে লিখলে কিন্তু যে কোনো একটা লিখতে পারবে, এসআইটাই জিজ্ঞাসা করে আমাদেরকে, ঠিক আছে? তাহলে দুটোই এসআই কিন্তু, ঠিক আছে? কিন্তু এই যে জুল পার সেকেন্ড, তার জায়গায় আমি ওয়াট লিখতে পারি। তাহলে নিজের থেকে লিখলে তো যে কোনো একটা তুমি লেখো, তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে যদি অপশন দেয়, তাহলে অপশনে দেখবে এইটা আছে নাকি এটা আছে, যেটা থাকবে তার উপর কিন্তু আমাকে টিক মারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে জিজ্ঞাসা করছে কি আমি কি কি একক বলেছিলাম পড়তে হবে। এক তো তড়িৎ পরিবাহিতাঙ্ক অর্থাৎ কে, যেটা আমি এক্ষুনি দেখালাম। একটা হচ্ছে তাপীয় রোধ, আর একটা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক। পরিবাহিতাঙ্ক তো আগেই বললাম। প্রসারণ গুণাঙ্ক নামে থাকলেই কি হবে? কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা আমাদের ফারেনহাইট ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, বলছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো এইটার প্রমাণ যখন আমরা করতে যাবো, এর যখন রাশিমালা, এর গাণিতিক রূপ জিজ্ঞাসা করে তোমাদেরকে, ঠিক আছে? যখন তোমাদেরকে সংজ্ঞা জিজ্ঞাসা করবে না, তার গাণিতিক রূপ যদি ভ্যালিড হয়, তাহলে কিন্তু গাণিতিক রূপ তোমাদেরকে দিতেই হবে, ঠিক আছে? তাহলেই ফুল মার্কস পাবে। তাহলে যখন বলছে তাপীয় পরিবাহিতাঙ্কের আমার সংজ্ঞা দাও, তখন কিন্তু তোমাকে গাণিতিক রূপ অটোমেটিক নিজের থেকে লেখা উচিত, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে কঠিন পদার্থের তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এর সংজ্ঞাটা যেটা আছে না, সেটা যেখান থেকে বেরোয়, কিভাবে বেরোয়? আমরা দেখাই যে কিউ ভ্যারিজেস আমাদের টি, কিউ ভ্যারিজেস কি 1/a, সরি কি কিউ ভ্যারিজেস আমাদের 1/d, কিউ ভ্যারিজেস আমাদের কি হয়? কিউ ভ্যারিজেস হয় হচ্ছে আমাদের ডেল টি। তাহলে এই যে মানে ডেল টি বলতে ডেল থিটা, তোমরা দেখো। তাহলে এই যে জিনিসগুলো আমরা লিখি না, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কি তাপ কি কির উপর নির্ভর করে তার আমাদের কিন্তু মান, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে কিন্তু এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে বিভিন্ন কঠিন পদার্থের তাপীয় পরিবাহিতার তুলনা করো। তাহলে এইটা কোথা দিয়ে পাবো? দেখো তাপীয় পরিবাহিতা, তাই তো, মানে কতটা তাপ যেতে পারে। তাহলে তাপীয় পরিবাহিতার আমি মান কোথা থেকে পাবো? তাপীয় পরিবাহিতাঙ্ক থেকে পাবো। তাহলে আমি কি করবো? তাপীয় পরিবাহিতাঙ্কের রাশিমালা দেখবো। এটা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্কের রাশিমালা, মানে রাশিমালা না, সরি, ক্রম। তাহলে দেখো এখানে একটা ক্রম দেওয়া রয়েছে। দেখো আমার যত ওপর থেকে আমি নিচের দিকে যাচ্ছি, আমার কিন্তু কে এর মান কমে যাচ্ছে, মানে তাপীয় পরিবাহিতাঙ্ক কমছে। তাহলে পরিবাহিতাঙ্ক যদি কমে, তাহলে কি কমবে? তাহলে পরিবাহিতা কমবে। আর পরিবাহিতাঙ্ক কমা মানে আমাদের পরিবাহিতা যেরকম কমছে, তার মানে আমাদের রোধ বৃদ্ধি পাচ্ছে, বা আমি বলতে পারি আমাদের রোধাঙ্ক কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা একটু মাথায় রাখবে, কোয়েশ্চেন কিন্তু আমাদের ঘুরিয়ে যেতে পারে। দেখো আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সায়েন্স। এখানে কিন্তু এরকম না যে বাবরের বাবার নাম কি, একটাই উত্তর হতে পারবে। বাবরের হয়তো একটাই বাবা আছে, ঠিক আছে, আমি জানি না এক্সাক্ট যদিও, ঠিক আছে, আমি ভুলে গেছি। তো এরকমই আমাদের কিন্তু ইতিহাসের মতো প্রশ্ন না, আমাদের প্রশ্ন কিন্তু ঘুরে যেতে পারে। কিরকম হতে পারে? তোমাকে বললো যে হিরে, রূপা, তামা, এদের মধ্যে কার পরিবাহিতা সব থেকে বেশি, তাহলে তখন কি হবে? হিরে। তোমাকে বলতে পারে যে কার রোধ সব থেকে বেশি, তাহলে রোধ বেশি মানে কি পরিবাহিতা কম, তাহলে উত্তর তখন কি হবে? তামা। এগুলো আমি ভালো করে কিন্তু বুঝিয়েছিলাম আমার লেকচারে, ঠিক আছে? তাহলে এখন আমরা টাইম ওয়েস্ট করবো না, এখন আমি কোয়েশ্চেন গুলো বলে দিই। তারপর কি বলছে? বলছে তাপীয় রোধের সংজ্ঞা দাও, একক দাও। একক আমি ইম্পর্টেন্ট বলেছি। এবং এর বিপরীতে তাপীয় পরিবাহিতা কি, সবসময় মনে রাখবে, তাপীয় পরিবাহিতা ইজ ইকুয়াল টু 1 বাই তাপীয় রোধ। এটা সবসময় মাথায় রাখবে। এবং খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল, যেখান থেকে এমসিকিউ এসিকিউ বিশাল পরিমাণে কিন্তু ফ্রেম হয়, সেটা হচ্ছে তাপীয় রোধ এবং তাপীয় তড়িৎ রোধের মধ্যে কিন্তু সাদৃশ্য বৈসাদৃশ্য, ঠিক আছে? তাপের রোধ এবং তড়িতের রোধ, তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক স্কুলে আমি একটা স্কুলে দেখেছি যেখানে কিন্তু তাপীয় রোধের মানটা তড়িৎ রোধের মাধ্যমে কিন্তু বার করতে বলে, ঠিক আছে? তো এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমি এখন অব্দি খুবই হার্ডলি কিছু কিছু স্কুলে কিন্তু দিতে দেখেছি, ঠিক আছে? এবার তাহলে আমাদের 15টা প্রশ্ন হয়ে গেছিল। আমি বলেছিলাম যে এই 15টা প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। তবুও দেখো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্কুলের কোয়েশ্চেন কিন্তু স্কুলের টিচাররা তৈরি করবেন, তাই তো? তাহলে প্রত্যেকটা স্কুলে প্রত্যেক আলাদা আলাদা টিচার থাকবে, তাদের কোয়েশ্চেন পেপার আলাদা হবে, তাদের কিন্তু থট প্রসেস আলাদা হবে, তাদের অভিজ্ঞতা, তাদের নলেজ সমস্ত কিছু আলাদা হবে, তাদের হয়তো রেফারেন্সের জন্য যে বই, সেই বইটাও আলাদা হবে। কেউ হয়তো সিদ্ধান্ত রায়ের বই ফলো করে, কেউ হয়তো ছায়ার বই ফলো করে, কেউ হয়তো প্রান্তিকের বই ফলো করে, কেউ হয়তো সাঁতরার বই ফলো করে। তাহলে এই ভিত্তিতে কিন্তু আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বদলে যেতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকমও দেখে থাকি যে টিচাররা কিছু আউট অফ দ্য বক্স কিন্তু কোয়েশ্চেন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে?
তাহলে আমাদেরকে তার জন্য একটু প্রিপেয়ার থাকতে হবে। তাই তার জন্য কিন্তু আমি 5টা প্রশ্ন তোমাদেরকে এক্সট্রা দিচ্ছি, যেগুলো তোমাদের বোনাস কোশ্চেন হিসেবে থাকবে। তোমাদের পেপার যদি একটু আউট অফ দ্য বক্স হয়, একটু যদি বইয়ের বাইরে হয়, বা একটু যদি ঘোরানো হয়ে থাকে, বা একদম খুঁটিয়ে প্রশ্ন করা হয়, তাহলে এই 5টার মধ্যে দিয়েই কিন্তু তাহলে সেই প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা। তাহলে এই যদি 15টা প্রশ্ন, তার পাশাপাশি এই 5টা প্রশ্ন যদি তোমরা করে ফেলো, তাহলে প্রশ্ন যেরকম লেভেলেরই আসুক না কেন, তোমরা কিন্তু এর ভিতর দিয়েই প্রশ্ন পাবে। সেই 5টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন বলছে তাপের স্থিতপূর্ব অবস্থা এবং স্থিতাবস্থা কাকে বলে। এটা কিন্তু ছায়ার বইতে দেওয়া আছে, এবং এইটার থেকে কিন্তু প্রশ্ন তেমন আমি আসতে দেখিনি, তবে কিছু কিছু স্কুলে কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেয়, ঠিক আছে। তারপর বলছে তরলের আয়তন প্রসারণের সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে অথবা গ্যাসের আয়তন প্রসারণের ক্ষেত্রে উষ্ণতা আমরা প্রাথমিকভাবে 0 ডিগ্রি কেন ধরে থাকি। এটা কিন্তু আমি আমার লেকচারে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এবং আমার যে ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট দেওয়া থাকে তার নিচে কিন্তু এর উত্তরটাও ডিটেলসে লেখা আছে। তারপর কি বলছে? তারপর বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এখান থেকে খুব ভাইটাল একটা কিন্তু এমসিকিউ আসে, সেটা কি? সেটা হচ্ছে কোন উষ্ণতায় গেলে জলের কিন্তু আমি সর্বোচ্চ ঘনত্ব দেখতে পাই, ঠিক আছে। তাহলে এরকম প্রশ্ন কিন্তু এই পোর্শন থেকে আমাদের আসে, এটাও আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে কভার করিয়ে দিয়েছি, ইভেন গ্রাফটাও পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছি। তারপর কি বলছে? তারপর বলছে তাপের পরিবহন, পরিচালন, বিকিরণের মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যটা যখনই পড়বে না, তাহলে এর থেকে আসা যে কোনো এমসিকিউ এসিকিউ তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। তাহলে পার্থক্যটা পড়ে ফেলবে, তাহলে এর মধ্যে থেকে যে কোনো আসা কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমরা পারবে। এই পার্ট থেকে কিন্তু আমাদের মানে এই 4 নম্বর প্রশ্ন থেকে 1 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের আসার চান্সেস রয়েছে, ঠিক আছে। তারপর বলছে দ্বিধাতব পাদের কার্যনীতি ব্যাখ্যা করো। এইটা কিন্তু কিছু স্কুলে দিয়ে থাকে, বাট এটা জেনারেলি কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু আমাদের আসে না। তাই এই 5টা প্রশ্ন আমাদের থাকবে বোনাস হিসেবে। যে প্রশ্ন আমাদের যদি পরীক্ষায় একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন চলেও আসে, তাহলে তার মধ্যে কিন্তু আমি দেখতে পাবো এই কোয়েশ্চেনগুলোকে, ঠিক আছে। তাহলে এই 20টা প্রশ্ন দিয়ে আমি আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ করে ফেলবো। এবার তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাদের চ্যানেলে নতুন, তাদের কাছে মনে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো, বা আমাদের এই চ্যাপ্টার নিয়ে অনেক ডাউট রয়েছে, তাহলে এর বেস্ট রিসোর্স কোনটা? তাহলে আমি তোমাকে আমার চ্যানেলের রিসোর্স দেখাতে পারি, যেটা তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি ফলো করতেই পারো। আর যারা এই চ্যানেলে পড়ো তারা জানোই যে আমি কিভাবে পড়াই, আর তার কোয়ালিটি কন্টেন্ট কেমন হয় কি হয় না, ঠিক আছে। তো ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই ইউটিউব চ্যানেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, আশা করি পরে ধীরে ধীরে বড় হবে। তো এই যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে তোমরা প্লেলিস্ট সেকশনে যাবে, সেখানে দেখবে তোমাদের জন্য বিভিন্ন প্লেলিস্ট কিন্তু এভাবে তৈরি করা আছে, যেখানে আমি তোমাদের কিন্তু ক্লাস 10-এর জন্য ফ্রি অফ কস্ট পুরো ডিটেলসে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বিভিন্ন চ্যাপ্টার কিন্তু কভার করছি। তো সেখানেই দেখবে এই তাপের ঘটনা সময়ের একটা প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, যেখানে মাত্র 3টে ভিডিও কিন্তু রয়েছে। ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে, বাট সেখানে কিন্তু ফুল ডিটেলসের সাথে, ফুল কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে, প্লাস তোমাদের কিন্তু নিউমেরিক্যালের সাথে কোয়েশ্চেন করানো আছে, ঠিক আছে। এইবার আমি বলছি যে এই 3টে ভিডিও তোমরা দেখতে পারো, তার নোটস তোমরা ডাউনলোড করতে পারো টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখান থেকে গিয়ে নোটস দেখতে পারো। এবং তারপর তোমরা কি করবে? টেলিগ্রাম চ্যানেলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গেলে দেখবে প্রত্যেকটা লেকচার ওয়াইজ কিন্তু আমি ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের একটা শিট দিই, যেরকম এটা কি, এটা লেকচার নাম্বার 3 এর কিন্তু ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট। সেখানে তোমাদের এমসিকিউ থাকবে, সেখানে তোমাদের 2 থেকে 3 নাম্বারের যে আমাদের বড় প্রশ্নগুলো আছে সেগুলো থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু নিউমেরিক্যালও থাকবে। এর বাইরে কিচ্ছু করা লাগবে না। যদি এরকম ধরো 3টে লেকচারে 3টে ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিট রয়েছে, এই কোয়েশ্চেনগুলো যদি একবার সলভ করে ফেলো, এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারবেই না, ঠিক আছে। তাহলে এগুলোর দেখবে আবার শুধুমাত্র এরকম না যে প্রশ্ন দিয়ে ছেড়ে দেওয়া আছে, এর কিন্তু ডিটেল সলিউশন এবং অ্যান্সারও করা আছে। যেরকম এমসিকিউর অ্যান্সার বলে দেওয়া আছে, 2 থেকে 3 নম্বরের যে উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেগুলোও কিন্তু করে দেওয়া রয়েছে, ইভেন তোমাদের নিউমেরিক্যাল গুলোও কিন্তু সলভ করে দেওয়া আছে। এই কমপ্লিট একটা কিন্তু রিসোর্স তোমাদের কাছে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো একটু ফলো করতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো সেশনে, যেখানে তোমাদের আরো অন্য কোনো চ্যাপ্টারের জন্য আমি সাজেশন নিয়ে হাজির হবো, এবং তোমাদের ডিটেল লেকচার সিরিজ তো চলতে থাকবেই। তার পাশাপাশি কিন্তু আমি এখন আমাদের কি করছি, 1 আওয়ার মাস্টার ক্লাস সিরিজ রাখছি, যেখানে কিন্তু আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিককে আবার কভার করে থাকবো। তো অনেক রকমের ফ্রি অফ কস্ট তোমাদের জন্য কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল আমরা করছি, যেগুলো তোমরা যদি ভালো করে কভার করো, তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক 2027-এর প্রিপারেশন খুবই ভালো হয়ে যাবে। আমাদের টার্গেট একটাই, ফার্স্ট সেমেটিভ ইভলিউশন আমাদের যা মার্কস ছিল তার থেকে সেকেন্ড সেমেটিভ ইভলিউশনে আমাদেরকে আরো বেশি মার্কস পেতে হবে। নিজের আগের বার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে এবার সংশোধন করতে হবে, এবং এইভাবে কিন্তু আমরা নিজেদেরকে আরো স্ট্রং করতে থাকবো। আর এই কথাটা সবসময় মাথায় রাখবে যে এই যে কোশ্চেনগুলো আমি দিলাম না, এই একই কোশ্চেন আমি আবার তোমাদেরকে কিন্তু টেস্ট পরীক্ষার আগে, তোমাদের কিন্তু মাধ্যমিকের আগে দেবো, কারণ এই প্রশ্নগুলোই সাজেশন, এগুলোই মাধ্যমিকের জন্য করার সাজেশন কিন্তু, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো এখন যে তোমরা রেডি করছো, এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের ফাউন্ডেশন আরো স্ট্রং করছে। মাধ্যমিক আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, যে পরীক্ষায় কিন্তু আমাদেরকে একটা ভালো নাম্বার আনতে হবে, আর তার জন্যই কিন্তু এই স্টেপগুলো আমাদেরকে এখন থেকেই গ্রহণ করতে হবে। কারণ তুমি যদি মনে করো যে মাধ্যমিক আগে আমি পড়া চালু করবো, আর তখন বিশাল একটা নাম্বার হয়ে যাবে, আমাকে কিন্তু তখন বিভিন্ন ইউটিউব চ্যানেল রাখবে, আর আমি এখন পডকাস্ট করতে যাবো, এরকম কিন্তু হবে না, ঠিক আছে। আগে থেকে আমাদেরকে কনসিয়াস থাকতে হবে, এবং বিভিন্ন যে আমাদের চ্যাপ্টার্স গুলো আছে সেগুলো কিন্তু বুঝে শুনে পড়তে হবে, ঠিক আছে। বিজ্ঞান কিন্তু বুঝে পড়ার জিনিস, বিজ্ঞান কিন্তু মুখস্থ করার জিনিস না। তাই আমি সবসময় বলবো যে বিজ্ঞানকে ডিটেলসে পড়ো, বিজ্ঞানকে বুঝে পড়ো, এবং বিজ্ঞানের মজা নিয়ে পড়ো, ঠিক আছে। আর নিউমেরিক্যাল দেখে কিন্তু ভয় পেও না। যদি নিউমেরিক্যালের ভয় থাকে, তাহলে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করো। নিউমেরিক্যালের ভয় এবং বিজ্ঞানের উপর থেকে কিন্তু ভয় তোমাদের দূর হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হবে অন্য কোনো সেশনে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন, ঠিক আছে। এরপরে কোন চ্যাপ্টারের জন্য তোমাদের আগে সাজেশন লাগবে সেটা বলতে পারো, এবং ওই যে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করেছিলাম ওটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। টাটা।